অনিমন্ত্রিত প্রেম নদী লিখেছেন জিন্নাত চৌধুরী হাবিবা। পর্ব সংখ্যা 7। ভোর রাতে ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। কোলাচল হাত কোপায় বেঁধে নিল তরি। জানালায় চোখ রেখে দেখে নিল প্রতিটি বিল্ডিংয়ে আলো জ্বলছে মিটিমিটি। দূর থেকে মনে হয় এক ঝোঁক জোনাকি পোকা দল বেঁধে আছে। কি অপরূপ দৃশ্য, যা কেবল রমজান মাসেই দেখা যায়। তরিদের বিল্ডিংয়ে একটা নিয়ম ভীষণ ভালো লাগে তরির। ভোর রাতে যে ফ্যামিলি আগে জাগবে তারা প্রতিতলায় গিয়ে কলিং বেল চাপ দেবে। দরজা না খোলা পর্যন্ত বেল দিতেই থাকে। দরজা খোলার পর সবাই উঠে পড়েছে নিশ্চিত হয়ে ঘরে ফেরে। মা তাহাজ্জুদের সালাত আদায় করছেন। তরি একে একে সবগুলো খাবার টেবিলে এনে রাখলো। বাবা বললেন, তটিনি, আমার মাকে ডেকে তুলো। মিটু ঘুমে ঢুলু চোখ নিয়ে খাবার টেবিলে বসেছে। বাবার আদেশ পেতেই তরি চলে গেল অরুকে ডেকে তুলতে। আহ্লাদি অরু ঘুম থেকে উঠলে পণ করল সে ব্রাশ করবে না। না মানেন না। এসেই বাবার কোলে দখল করে বসেছে। ছোট্ট হাত দুটো বাবার গলা জড়িয়ে ধরল। ঘাড়ে মাথা রেখে চুপটি করে রইল অরু। দুষ্টুমি না করলে মিটু কিছুতেই শান্তি পায় না। তার এতক্ষণের ঢুলু ঘুম পালিয়ে গেল। অরুকে খুঁচা মেরে বলল, আমার বাবার কোল থেকে এক্ষুনি নাম। তুই এসে আমাদের দুই ভাই বোনের আদর ভালোবাসা সব কেড়ে নিয়েছিস। কাল সকালেই তোকে যেখান থেকে দয়া করে নিয়ে এসেছি সেখানেই দিয়ে আসবো। অরু বাবার ঘাড় থেকে মাথা তুলে গরম চোখে তাকালো। গলায় তীব্র ক্রোধ মিশিয়ে বলল, মিটু পচা কুমড়া। আমরা দুই বোন রাস্তায় শুয়ে শুয়ে কাঁদছিল এক গরিব ছেলে। আমি আর আপু বাবাকে বলে দয়া করে তাকে নিয়ে এসে নাম দিয়েছি মিটু। মিটু মিটিমিটি হেসে বলল, বাবা তুমিই বলো, আমাকে কুড়িয়ে পেয়েছ নাকি অরুকে? অরু বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে রইল। বাবা কিছুই বলছেন না, মিটিমিটি হাসছেন শুধু। চালাক অরু নিজের পক্ষে বাবাকে টেনে নিতে অল্প স্বল্প ঘুষ দিল। তুলতুলু নরম হাত দুটো বাবার গলা ছেড়ে গালে এসে টেকেছে। বাবার পুরো মুখ চুমুতে চুমুতে ভরিয়ে তুলে আদুরে গলায় বলল, বলো বাবা বলো, মিটু পচা কুমড়াকে কুড়িয়ে পেয়েছ। ভীষণ যত্নে দেওয়া আদর পেয়ে বাবা অরুর পক্ষে রায় দিলেন। মহা খুশি অরু। মিটুকে বেঞ্চি কাটছে বারবার। মিটুও থেমে নেই। এটা ওটা বলে অরুকে খেপিয়ে যাচ্ছে। সেহরি শেষ হয়ে ফোন হাতে নিল তরি। চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না। একবার উকি দিল সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য আইডির পাশে সবুজ বাতি জ্বল করছে। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ঘুমানোর প্রস্তুতি নিল। তখনই টুংটাং শব্দে বার্তা এলো। এখনও ঘুমাননি কেন তরি? ফোনের আলো চোখে পড়তেই তরির মনে হলো লোকটি স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। সেই তীক্ষ্ণ নজরে প্রশ্ন চড়ছে তাকে। গাল দুটো ধীরে ধীরে আরক্তিম হলো। তরি জবাব দিল না। ফোন উপর করে রেখেই বড় বড় শ্বাস নিল। চোখ বুজে রইল মিনিট খানেক। ঝাপসা মনে পড়ল সেদিনের ঘটনা। মাহমুদের উৎকণ্ঠা যত্নের আগলে রাখা। বেশ খানেক সময় পর নিজেকে ধাতস্থ করে ফোন হাতে নিল তরি। কিবোর্ডে হাত চলল বড্ড ধীরগতিতে। ঘুম আসছে না। লিখতেই সেন্ড করলো। সিন হলো সাথে সাথেই। মাহমুদ কিছু লিখছে। তরির বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। ভয়ানক অস্থিরতা থেকে বাঁচতে ওয়াইফাই কানেকশন অফ করে দিল। শুয়ে থেকে আন্দাজ করতে পারছে তার শরীর মৃদু মৃদু কাঁপছে। বুক ধুকপুক করছে। আধারে ডিঙিয়ে আলো ফুটল। দূর থেকে ভোরের পাখি ডাকছে মধুর সুরে। আকাশ কাঁপিয়ে হুট করেই জোরে বৃষ্টি নামল। তরি আর ঘুমোতে পারল না। একছুটে বারান্দার দরজা খুলে ঠিক দরজায় দাঁড়ালো। ভারী বর্ষণের সাথে সাথে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। তরি কিঞ্চিত কেঁপে উঠলেও ভোরের বৃষ্টি হওয়া দেখল। 2-1 ফোঁটা বৃষ্টি এসে চুয়ে দিচ্ছে তার দেহখানা। মাহমুদের ঘর 3 তলার। তরির ঘরে ঠিক বিপরীতে। কোনাকুনি বারান্দায় তাকাতে বেশ সুবিধা হলো। পকেটে হাত গুজে গভীর মনোযোগে তরিকে অবলোকন করল মাহমুদ। ওদিকে যে সে ভিজে একাকার, সেই দিকে দেন নেই। হুট করেই ডেকে উঠল, তরি। 2 অক্ষরের ছোট্ট নামটি ঝংকার তুলল তরির কানে। বৃষ্টির তালে তালে ছন্দিত হলো নামটি। শব্দের উৎস বরাবর তাকালো তরি। মুখোমুখি দুজনের চোখাচোখি হয়ে গেল। মাহমুদ তন্ময় হয়ে তাকিয়ে রইল।
তরির নজর পড়ল অর্ধ ভেজা মাহমুদের শরীরে। জড়তা ভেঙে গলার স্বর বাড়ালো, ভিজে যাচ্ছেন তো আপনি। কিছু বলছো তরি? বৃষ্টির কারণে স্পষ্ট শুনতে পারল না মাহমুদ। তরির দুটোট নাড়ার চমৎকার দৃশ্যে আটকে রইল সে। মনে প্রাণে চাইল তুমুল বর্ষণের এই স্নিগ্ধ সকালটা থেমে যাক, সময় না গড়াক। মাহমুদের কাছ থেকে সাড়া না পেয়ে তরি খুব বেশি দেরি করল না, দ্রুত ঘরে ফিরল। ফোন হাতে নিয়ে বার্তা পাঠালো, বৃষ্টিতে ভিজছেন কেন আপনি? মাহমুদের পাঠানো পুরনো বার্তাটি একবার পড়ে নিল। ঘুমিয়ে পড়ুন তরি, শরীর খারাপ করবে যে। ফোন রেখে চোখ বুঝল তরি। রাজ্যের ঘুম এসে তার চোখের পাতায় ভিড় জমিয়েছে। তরি সরে যেতেই সংবিত ফিরে পেল মাহমুদ। নজর পড়ল নিজের ভেজা শরীর। আনমনেই হেসে ফেলল সে। জামা কাপড় বদলে তোয়ালিতে চুল মুছে নিল। এখন আর ঘুম হবে না তার। ফোন হাতে নিয়ে অনাকাঙ্ক্ষিত বার্তা পেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। চোখ বুজে ঠোঁট নাড়িয়ে দুবার উচ্চারণ করল, তরি তরি। অদর কোণে লেপ্টে রইল সুখ সুখ হাসি। ঈদের বাকি অল্প কিছুদিন। ব্যাগপত্র গুছিয়ে গতকালই বাড়ি ফিরে গেল মাহমুদরা সকলেই। ঈদের ছুটি কাটবে বাড়িতে সবার সাথে। আয়শা সুলতানা বারবার করে বলে গিয়েছেন তরি ও মিটুকে ঈদের দিন মাহমুদ নিতে আসবে। তারা যেন তৈরি থাকে। প্রথমে তরির বাবা নারাজ ছিলেন। 3-4 মাসের পরিচিত ভাড়াটিয়ার বাড়িতে একা একা ছেলেমেয়েদের যেতে দেওয়া কেমন বেমানান। আয়শা সুলতানা সবটা সামলে নিলেন। কথার মার পেঁচে ফেলে ঠিকই রাজি করিয়ে নিলেন তরির বাবাকে। যথারীতি ঈদের দিন বিকেলে এসেই হাজির মাহমুদরা 3 ভাই। আসার সময় বড় ভাইয়াকেও নিয়ে এসেছে। তিনিও বেশ হাসিখুশি মানুষ, সহজেই সবার সাথে মিশে গেলেন। যেন পূর্ব পরিচিত সবাই। মাহমুদের পিপাসু দৃষ্টি খুঁজে যাচ্ছে তরিকে। কোথায় গিয়ে গাপটি মেরে আছে মেয়েটা। ওরুকে ভীষণ সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা ফ্রক পরেছে, লম্বা চুল পিঠের উপর ছড়ানো। মাহমুদ টুক করেই কুলে তুলে নিল তাকে। অরু নেমে যেতে চাইল, তার ভেতরে এখনও ভয় রয়ে গিয়েছে। এই বুঝি মাহমুদ তাকে বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। অনেকটা সময় নিয়ে শান্ত করল তাকে। হাতের মুঠোয় সালামি গুজে দিয়ে বলল, এবার আমার সালামি দাও। অরু বড় বড় চুপ করে তাকালো। ফুলা ফুলা গাল নিয়ে বলল, আমি তো এইটুকুন ছোট্টরা কি সালামি দিতে পারে? কিভাবে? তুমি আমার গালে আদর দিয়ে দাও, তাহলে সালামি দেওয়া হয়ে যাবে। অরু টুপ করেই চুমু দিল মাহমুদের গালে। খিলখিল করে হেসে বলল, দিয়েছি সালামি। মিটু আগে থেকেই রামির সাথে যুদ্ধে নেমেছে। মিশন সালামি। একে অপরের কাছে সালামি ছেয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। রামি বলল, আমি ছোট্ট মানুষ, জলদি জলদি সালামি বের কর। মিটু রান্নাঘরে ছুটল। অরুর ছোটোবেলার ফিডারের হাতে নিয়ে পানি ভর্তি করে আগের জায়গায় এলো। নে ছোট্ট বাচ্চা, ফিডার খা। তুই ছোট্ট বাচ্চা, তুই ফিডার না খেয়ে সালামি ছেইবি কেন? চড়িয়ে এই মাড়ির দাঁত ওই মাড়িতে নিয়ে যাব। রামি খেপে গেল। এত বড় অপমান সে বরদাস্ত করবে না, কিছুতেই না। প্রতিশোধ পরায়ণ হয়ে বলে উঠল, আমাদের বাসায় যাওয়ার সময় তোর চান্দি চিলা করে কুত্তা দুনা দেব। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে অপমান করিস? তুই আমাকে কি কুত্তা দুনা দিবি? আমি এখনই তোকে বল বানিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ফুটবল খেলবো। অবশেষে তরির দেখা মিলল। নাস্তা হাতে সামনে এসে সালাম দিল। সকালে বান্ধবী আর মেহমানদের ভিড়ে ঘোরাঘুরি হয়নি তার। মাহমুদ চোখের পলক ফেলল না, নিঃসংশয়ে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে স্পষ্ট মুগ্ধতা। তরি আর চোখে একবার তাকেই বুঝতে পারল। লোকটি বিভোর হয়ে তাকেই দেখছে। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালো তরি। মাহমুদের বড় ভাই টুকটাক কথা বলছেন, তরি জবাব দিচ্ছে জড়তা নিয়ে। তিনি ফট করেই বলে ফেললেন, তুমি দেখছি একেবারেই লাজুক তরি। বড় ভাই ভেবে কথা বলো, দেখবে আর জড়তা কাজ করবে না। তুমি তো আমার ছোটো বোনেরই মতোই। তরি অমলিন হেসে সহজ হওয়ার চেষ্টা করলো। হট করে অপরিচিতদের সাথে মিশতে পারে না সে। সবাইকে নাস্তা নিতে বলেই একপাশে দাঁড়ালো তরি। মাহমুদ নাস্তা হাতে নিতে নিতেই নিচু স্বরে বলল, ঈদ মুবারক। তরি ভুলে যাওয়ার ভঙ্গিতে জিহ্বায় কামড় দিল। লজ্জায় জুবুতুবু হয়ে সেও মাহমুদকে ঈদের শুভেচ্ছা জানালো।
তরির বাবার সাথে কথা বলে তরি আর মিঠুকে নিয়ে বের হলো তারা। বাবা অরুকে যেতে দিলেন না। অরু ছোট্ট মানুষ, তাছাড়া সবগুলো ছেলে মেয়ে চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। মাহমুদের পেছন পেছন হেঁটে গাড়ির কাছে এসে দাঁড়ালো তরি। মিয়ে যাওয়া গলায় বলল, শুনুন। চোখ বুজে হাসল মাহমুদ। পিছু ফিরে তরির মুখোমুখি দাঁড়ালো। গভীর স্বরে বলল, বলুন না তরি। তরি ইতস্তত করে বলল, আমি জানালার পাশে বসবো। জানালার পাশের সিট খালিই তো আছে, আপনি সেখানেই বসবেন। তরি আঙুল তাক করে দেখালো রামি আর মিটুর দিকে। দুজনে মারামারি করে দুটো জানালার পাশেই সিট দখল করে আছে। মাহমুদ রামিকে সরিয়ে পেছনে পাঠিয়ে দিল। মুখ অন্ধকার করে পেছনে বসলো রামি। মিটু তাকে বিদ্রুপ করে হাসল। গাড়ি 10 মিনিটের রাস্তা পার হওয়ার পরই রামি উঠে দাঁড়ালো। মিটুর মাথার কাছে মুখ নিয়ে বমি করার চেষ্টা করছে। মিটু পেছন ফিরে টাস করে তাপ্পড় বসিয়ে দিল রামির মাথায়। তাদের দুজনের কাছে বিরক্ত হয়ে মাহমুদ মিটুকেও পিছনে পাঠিয়ে দিল। দুজনে পিছনে বসে যা ইচ্ছে কর। রামির তৃপ্তির হাসি হাসল। মিটুর দিকে 2 হাত বাড়িয়ে বলল, আসো শয়তানের নানা, নানা দাদা মিলে কুলাকুলি করি। তোর মতো শয়তানের মুখে থু মারি, থু। তরি জানালার বাইরে মুখ বাড়িয়ে আছে। তার মাথা পেছনে টেনে নিল মাহমুদ। তরি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মাহমুদ শান্ত চোখে তাকিয়ে নরম স্বরে বলল, মাথা ভিতরে রেখে বসুন। যদি কিছু হয়ে যায়। তরি দ্বিরুক্তি করল না। দৃষ্টি নিচু করে মাথা ভেতরে ঢুকিয়ে বসল। মাহমুদের দৃষ্টি এখনও অবিচল, যেন 100 বছরের দেখার স্বাদ সে এই মুহূর্তে মিটিয়ে নিতে চায়। মাহমুদ কোমল গলায় ডাকল, তরি। আপনার বাবা যেন আপনার কী নামে ডাকে? তটিনী। আপনি জানেন কি, তটিনী নামের মতোই আপনি যে কাউকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। আমিও যে বেসে যাচ্ছি তরি। থমকে গেল তরি। চোখ জোড়া বিচরণ করছে মাহমুদের অবেশিত চোখে। বড় ভাই সামনে বসেছেন ড্রাইভারের সাথে। মাহমুদ সবার অগোচরেই তরির নরম চিকন হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। জমে গেল তরি। তার চোখে মুখে আতঙ্ক, বুকের ভেতর শিরশির করা অনুভূতি হচ্ছে। বারবার সামনে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা। মাহমুদ সামনে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলল, কেউ দেখছে না তরি। বর্ষপঞ্জিকার পাতায় চলছে বৃষ্টি ভেজা আষাঢ় মাস। আষাঢ় হলো প্রেমময় মাস। আকাশ কালো মেঘে ঢাকা। গাছে গাছে কদম ফুলের তোকা। জ্যৈষ্ঠের জ্বালাময়ী রুক্ষতাকে বিদায়ী বার্তা জানিয়ে আগমন ঘটল আষাঢ়ের। সূক্ষ্মতা বিদায় নিয়ে ঝুম বৃষ্টি নামে। প্রকৃতি সেজে ওঠে নবরূপে। প্রতিটি বৃষ্টির ফোঁটায় প্রেম ঝরে পড়ে। প্রবল বর্ষণ বয়ে আনে শীতলতা। বৃষ্টির তালে তালে ময়ূর পেখম মেলে নাচে। বিলের জলে ফুটে ওঠে রঙিন পদ্ম। আষাঢ়ের এই রহস্যময়ী রূপে জমে ওঠে কপোত কপোতির প্রেম। তরির আজ বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে হলো। মায়ের চোখ ফাঁকি দিয়ে ছুটল ছাদে। মনের আনাচে কানাচে মিষ্টিই ভালো লাগা। একটু একটু করে পুরোটাই বৃষ্টির আয়ত্তে চলে গেল তরি। ঝুমি ঝুমি বৃষ্টির তালে ঘুরে বেড়ালো ছাদে, পুরো ছাদে। নামলো সুখ অনুসন্ধানে। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হলো। তরি ততক্ষণ ভিজল। শরীরের সাথে লেপটে যাওয়া জামা টেনে টুনে ঠিক করে নামলো সিঁড়ি বেয়ে। মাঝপথেই মাহমুদের সাথে দেখা। পাজোড়া থেমে গেল সেখানে। শ্বাসরুদ্ধ হয়ে এলো তরির। সাথে আকাশস্পর্শী অস্বস্তি। এলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখল। লজ্জাবতী গাছের পাতার মতো নুইয়ে পড়েছে যেন। বারবার জামা ঠিক করার চেষ্টা করছে। মাহমুদ চোখ ফিরিয়ে নিল। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, আমার চোখ ঝলসে যাচ্ছে তরি। দ্রুত ঘরে ফিরুন। তরি আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে পালিয়ে গেল। আজ আর সে বাসার বাইরে বের হবে না, কিছুতেই না। তরির ছুটে যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলল মাহমুদ, আমার সামনে থাকতে দিচ্ছেন না কেন তরি? তরি শুনল না প্রেমিক পুরুষের আকুলতা। সে ছুটে চলল এক সমুদ্র লজ্জা নিয়ে। পিছু ফিরলেই যে অনর্থক কিছু ঘটে যাবে। জামা পাল্টে খাতামুড়ি দিল তরি। মায়ের ডাকাডাকিতেও সাড়া দিল না। এখনও তার বুক ধরফর ধরফর করে উঠছে, হাত পা কাঁপছে। চোখে মুখে তার লজ্জার আভা।
চোখ বুজে বড়সড় দুটো শ্বাস নিল। তখনই ফোনের টুংটাং শব্দ হলো। বার্তা এলো বিপরীত দিক থেকে। বারান্দায় আসুন তরি, অপেক্ষা করছি আমি। তরি ফোন অভাবেই রেখে দিল। সে গেল না বারান্দায়, নাকচ করল মাহমুদের আদেশ। সে যেমন পরিস্থিতিতে ছিল এই মুহূর্তে চোখে চোখ রাখতে পারবে না। ইস, কেনই বা ভিজতে গেল সে, নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। এই মুহূর্তে মাহমুদের সামনে পড়লে নির্ঘাত অস্বস্তিতে জ্ঞান হারিয়ে ফেলবে সে। নিজের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস তার নেই। আধা ঘন্টা সময় পেরিয়ে গেল, না তরি বারান্দায় গেল আর না কোনো বার্তা এলো। লোকটি কি এখনও দাঁড়িয়ে আছে? মনে মনে কৌতূহল হানা দিতেই ধীরগতিতে বিছানা ছাড়ল তরি। কট করে বারান্দার দরজা খুলে দিল। বাইরের ঝোড়ো হাওয়া উড়িয়ে দিল তার ভেজা চুল। বাতাসে দাপটে ক্ষীণ হয়ে এলো চোখ জোড়া। হট করেই ডান পাশে চোখ ফেরালো তরি। মানুষটি যায়নি, তার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। বিভোর হয়ে তাকেই দেখছে। তরির বার কয়েক পলক ঝাপটালো, মাহমুদের পলক পড়ল না। গভীর অনুযোগের স্বরে মাহমুদ বলল, এতক্ষণ আসেননি কেন তরি? আমি যে আপনার অপেক্ষায় ছিলাম। তরির বাসা বাসা চোখে অবলোকন করল মাহমুদকে। কেমন উদ্ভ্রান্তের মতো দেখছে তাকে। অপলক স্থির চাহনি। তরি দৃষ্টি ফিরিয়ে নিল। মিয়ে যাওয়া গলায় বলল, কেন অপেক্ষা করছিলেন? আমার ভালো থাকার জন্য। তরি জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তার শব্দভাণ্ডার ফুরিয়ে এলো। শরীরে বয়ে গেল শীতল স্রোত। তরির মনে হলো লোকটি এখনও তাকে দেখছে, বেশ মনোযোগ দিয়ে দেখছে। থরথর করে তরির অস্বস্তি বাড়ল। তড়িঘড়ি করে সে বলে উঠল, আমি ঘরে যাচ্ছি। তরি ঘরে ফেরার জন্য পা বাড়াতেই মাহমুদ বাদ সাধল। গলায় তীব্র আকুলতা, আর একটু থাকেন না তরি? তরি কেন যেন ফেলতে পারল না মানুষটির কথা। পা থামিয়ে দিল। আর একটু সময় কাটালো বারান্দায়। যতবার আর চোখে লোকটিকে দেখছে ততবারই নিজের জন্য মানুষটির চোখে মুগ্ধতা দেখেছে। স্কুল ছুটির সময় রাস্তায় দল বেঁধে নামলো বাচ্চারা, পরনে সাদা ইউনিফর্ম। তাদের মধ্যে রামি আর মিটু বন্ধুদের সাথে বাসায় ফিরছে। সহপাঠীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তোদের বাড়ি কোথায় রামি? রামি দু আঙ্গুলের নাক উল্টে নাকের ছিদ্রপথ দেখিয়ে বলল, এই জায়গায় আমাদের বাড়ি। মিটু হেসে কুটিসুটি হাসতে হাসতেই রাস্তায় বসে পড়ল। যে ছেলেটি প্রশ্ন করেছিল সে বোকা বনে গেল। মিটু বলল, এরা হলো গরিবের জাত, বাড়িঘর নেই। আমি আবার দয়ালু ব্যক্তি। একবার এসে আমার পা ধরে গোড়াগড়ি কেটে বাড়িতে জায়গা দিয়েছি। কিন্তু এখন দেখি গরিবের আরেকটি পরিচয় বের হয়েছে, বেটা মির্জাফর। আমার বাসায় থেকেই আমার সাথে ছলচাতুরি করার চেষ্টা করে। রামি উত্তেজিত হলো না, ঠান্ডা মাথায় নিচে বসে পড়ল। রাস্তার মধ্যেই মিটুর প্যান্ট টেনে ধরে বলল, ভাই, আপনি দয়ার সাগর, জমিদারের বংশধর। আপনার তুলনা হয় না। আপনার নিশ্চয়ই প্যান্টের অভাব হবে না। হলেও গাছের ডাল লতা পাতা দিয়ে ইজ্জত ডাকার মতো উদার আপনি। আমাকে এই প্যান্টটি দিন ভাই। আমি গরিব মানুষ, কাপড় কেনার টাকা নেই। আপনি প্যান্ট না দিলে বেইজ্জতি হয়ে মারা পড়ব আমি। মিটু দুহাতে প্যান্টের কোমর চেপে ধরে রেখেছে। পা নাড়িয়ে রামিকে সরানোর চেষ্টা করে বলল, প্যান্ট ছাড় রামির বাচ্চা, তারপরে তোর ঘাল লাল করে দেব। ক্লাসের জন্য তৈরি হয়ে খাদে বেগ ঝুলিয়ে নামলো তরি। সাথে বাবা আছেন। 3 তলায় নামতেই মাহমুদকে বের হতে দেখলো। তরি তাড়া দেখিয়ে পাশ কাটিয়ে নেমে গেল। মাহমুদ পেছন পেছন নেমে এলো। বাবা তরিকে নিয়ে একটি সিএনজিতে উঠলেন। তরিকে বাস স্টপেজে নামিয়ে দিয়ে নিজের কাজে যাবেন। মাহমুদ সামনে ড্রাইভারের সাথে চেপে বসল। তার দৃষ্টি সামনে। অনেকটা রাস্তা পেরোনোর পর তরির ধারণা ভ্রান্ত হলো। মাহমুদ রাস্তায় তাকিয়ে নেই, সামনের লুকিং গ্লাসে তাকিয়ে দেখছে। তরি জড়োসড়ো হয়ে বাবার সাথে চেপে বসে রইল। তিনি ফোনে কথা বলছেন, ভয়ে তার বুক কাঁপছে। এই বুঝি বাবা দেখে ফেললেন। আবারও আর চোখে তাকালো তরি। মাহমুদ এখনও শান্ত চোখে তাকেই দেখছে। তরির চোখে স্পষ্ট ভীতি। মাহমুদ আর বাড়াবাড়ি করল না। তরিকে স্বস্তি দিতে সামনে তাকালো। প্রলম্বিত শ্বাস ছাড়ল তরি। বাবা তাকে নামিয়ে হাতে কচকচে নোট গুজে দিয়ে কাজের উদ্দেশ্যে চলে গেলেন।
তরি বাসে উঠে জানালার বাইরে চোখ রাখলো। বাস ছেড়ে দিতেই দোকানের চাউনি ছেড়ে বেরিয়ে এলো মাহমুদ। দক্ষিণে পা চালিয়ে কলেজ গেটে ঢুকে পড়ল। আকাশে ঘন কালো মেঘ। ভার্সিটি থেকে বের হলো তরি। বান্ধবীদের বিদায় জানিয়ে বাস স্টপেজের দিকে কদম ফেলল তরি। পিছন ফিরে ভারী চমকালো তরি। ঘড়িতে সময় চেক করে নিল। 3:20 লোকটি এদিকে এসেছে কেন? এই সময় তো তার বাসায় থাকার কথা। মাহমুদ দ্রুত পা চালিয়ে তরির পাশাপাশি এসে দাঁড়ালো। চলুন। তরি আশেপাশে সাবধানী নজর বুলিয়ে নিল। মাহমুদ শান্ত স্বরে বলল, এটা আপনার এলাকা নয় তরি, কেউ চিনবে না। এত কেন ভয় পাচ্ছেন বলুন তো? তরি রাস্তায় দৃষ্টি রেখে হাঁটল। ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি হঠাৎ এদিকে? মাহমুদ তরির দিকে তাকিয়ে হাঁটছে। আবিষ্ট কণ্ঠে বলল, গুরুত্বপূর্ণ একজনের সাথে দেখা করার ছিল। ও, গুরুত্বপূর্ণ মানুষটি আপনি তরি? গুরুত্বপূর্ণ মানুষটি আপনি তরি? তরি চমকালো না। মনে মনে ভেবে রেখেছিল লোকটি এমন কিছুই বলবে। তবে কেমন একটা নতুন অনুভূতির আভাস পেল। মাথা নিচু করে মাহমুদের পাশাপাশি হাঁটল। তুমুল ঝড়ো বৃষ্টির দাপটে ভেঙে পড়ল ফুল সমেত কদম ফুলের ডাল। একটি বাচ্চা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল থেকে ফিরছে, হাতে একগুচ্ছ কদম। তরি মুগ্ধ হয়ে দেখছে ঝরে যাওয়া কদম ফুলের অপরূপ সৌন্দর্য। মাহমুদ বাচ্চা মেয়েটি থামিয়ে একটি কদম ফুল চাইল। না করল না মেয়েটি। মাহমুদের হাতে একটি কদম গুজে স্থান ত্যাগ করল। মাহমুদ যত্ন করে তরির কানের পাশে কদম গুজে দিল। তরি ঘন ঘন পলক ঝাপটালো। মাহমুদ তরির চোখে চোখ রেখে বলল, এই ফুল আপনার জন্যই সৃষ্টি তরি, আর তরি নামক ফুলটি আমার জন্য।